আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের কলকাতার খুবই কাছে গঙ্গার পাশে অবস্থিত একটি সুন্দর মন্দিরের দর্শন করাবো। অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। দক্ষিণেশ্বরের মন্দিরে গেলে যেমন আমরা সেখানে শিব মন্দির দেখতে পাই, এইখানেও রয়েছে অনেকগুলো শিব মন্দির। সম্ভবত ওই পাশে 3টে এবং এই পাশে 3টে শিব মন্দির রয়েছে। এই মন্দিরের পাশ থেকেই প্রবাহিত হয়েছে গঙ্গা। আপনি কোথা থেকে আসছেন? আমি কাছাড় থেকে এসেছি। কাছাড় থেকে এসেছেন। এই শুধু কি মন্দির দর্শন করার জন্য? হ্যাঁ, মন্দির দর্শনেই বেরিয়েছি। এই সুন্দর শ্বেতবর্ণের পঞ্চচূড়া বিশিষ্ট দক্ষিণমুখী মন্দিরটি গোপাল কৃষ্ণ দাসের স্ত্রী গিরিবালা দেবী 1318 বঙ্গাব্দে 18ই জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজির 1911 সালের জুন মাসে নির্মাণ শুরু করেছিলেন। আর এই গিরিবালা দাসী ছিলেন রানী রাসমণির নাতবউ। যারা এই মন্দিরে আসবেন, মন্দির দর্শন করবেন এবং যদি মনে করেন এখানে এসে প্রসাদ গ্রহণ করবেন, তার জন্য কিন্তু এখানে বেশ ভালো সুবন্দোবস্ত রয়েছে। অন্যর সাথে থাকছে এক ধরনের ডাল, এটা অত্যন্ত সুস্বাদু। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি কন্যগো স্টেশন থেকে। বন্ধুরা, বেরিয়ে পড়েছে একটা নতুন গন্তব্যে। হ্যাঁ, আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের কলকাতার খুবই কাছে গঙ্গার পাশে অবস্থিত একটি সুন্দর মন্দিরের দর্শন করাবো। আজকে আমি যাচ্ছি কন্যগড় থেকে। তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও এই মন্দিরে কী করে পৌঁছাবে, তাছাড়া যদি হাওড়া থেকে তোমরা যদি আসো তো কন্যগড় হয়ে যেতে হবে। তো কীভাবে তোমরা যাবে, তাছাড়া ওই মন্দিরে রয়েছে সুস্বাদু ভোগ প্রসাদের ব্যবস্থা। সেই ভোগ প্রসাদ তোমরা কী করে পেতে পারো, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এই যে এখন রয়েছি কন্যগো স্টেশনের ঠিক 3 নম্বর প্ল্যাটফর্মে। এবার বলে দিই, এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরের দিকটা যেতে হবে। বাইরের দিকে গেলেই আমরা টোটো, অটো সব কিছু পাবো। এই যে কন্যগো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ থেকে ঠিক বাইরের দিকটা এসে গেলেই এখানে রয়েছে একটা টিকিট কাউন্টার, এবং এই রাস্তা বরাবর গেলে সামনে রয়েছে মেন রোড। আর মেন রোডের পাশেই রয়েছে এখানে টোটো স্ট্যান্ড। এখান থেকে বেসিক্যালি আমরা টোটো পেয়ে যাব বাটা ফেরিঘাট যাওয়ার জন্য। এই যে সারি সারি টোটো রয়েছে, জিজ্ঞেস করবো যাবে কি না। আচ্ছা, এখান থেকে বাটা ফেরিঘাট যাচ্ছ? এটাতে বসবো। ক টাকা ভাড়া লাগে এখান থেকে? 10 টাকা করে। উঠে পড়েছি টোটোতে, টোটো ছেড়ে দিল এখন। বলে রাখি, কন্যগো স্টেশন থেকে বাটা ফেরিঘাটে ভাড়া 10 টাকা, সময় লাগবে মিনিট 15 মতো। এই সামনে একটা মিছিল রয়েছে, তার জন্য বাটা ফেরিঘাটের আগেই নেমে গেলাম। যেহেতু সামনে ভোট রয়েছে, চারিদিকে রাস্তা জ্যাম, মিটিং মিছিল হচ্ছে। যাই হোক, এখন বাটা ফেরিঘাটে ঠিক সামনেটা এসে গেছি, দেখাচ্ছি তোমাদের। এই যে কিছুটা হেঁটে এখন চলে এলাম কন্যগড় ফেরিঘাট, অর্থাৎ বাটা ফেরিঘাটের সামনে। এই রাস্তাটা সিঁড়ে চলে গেলেই আমরা ফেরিঘাটে পৌঁছবো। এই যে হেঁটে চলে এলাম এখন কন্যগড় পানিহাটি ফেরিঘাট সার্ভিস। এখানে এটা টিকিট কাউন্টার, যাত্রী ভাড়া হচ্ছে 8 টাকা এখানে একটা। কটা থেকে সার্ভিস চালু হয় এখানে? 5টা, ভোর 5টা থেকে কটা অবধি চলে? 10:30। এই ফেরি সার্ভিস সকাল 5টা থেকে চালু হয় এবং 10:30 অবধি চলে। এই যে টিকিট কেটে নিলাম, জনপ্রতি 8 টাকা দিয়ে টিকিট। কিন্তু সম্ভবত এখন লঞ্চ চলে গেছে, একটু দাঁড়াতে হবে আমাদের। এখন ঘড়ি কাটায় 10টা বাজে। 10টার সময় লঞ্চটা ছিল, লঞ্চটা ছেড়ে দিয়েছে। আর বলে রাখি, প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর এখানে লঞ্চ থাকে, তো কোনো টেনশন নেই। 15 মিনিট অপেক্ষা করলেই একটা লঞ্চ পাওয়া যাবে পানিহাটির উদ্দেশ্যে। এই যে একটা লঞ্চ বেরিয়ে গেল, একটা লঞ্চ আসছে, ওই লঞ্চে আমরা যাব। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, হাওড়া থেকে তোমরা যদি আসো কন্যগড় অবধি, তাহলে তোমাদের 5 টাকা করে টিকিট ভাড়া পড়বে। ট্রেনের টিকিট 5 টাকাই মাত্র। সময় লাগে ওই আধা ঘন্টার মতো, আর মাঝখানে 5খানা স্টেশন পড়ে। এই যে এসে গেলাম এখন জেটিতে। এটা একটু আগেই এলো, ছেড়ে দেবে আর 5 মিনিট পর।
10:15-তে এই লঞ্চটি ছেড়ে পানিহাটিতে পৌঁছবে। সময় লাগবে 5 মিনিট মতো গঙ্গার মধ্যে। কোন্নগর থেকে আমরা পানিহাটিতে যাচ্ছি। আর এই পানিহাটি যখন পৌঁছাবেন দেখবেন এখানে আশেপাশে অনেক মন্দির রয়েছে। যেমন ওইদিকে রয়েছে একটি মন্দির এবং এই পাশে রয়েছে একটি ঈশ্বর মন্দির, একদম পানিহাটি ঘাট সংলগ্ন। পৌঁছে গেলাম এখন পানিহাটি ফেরিঘাটে। আর এখন সময় 10:21, প্রায় ওই 6 মিনিট মতো সময় লাগলো পানিহাটি পৌঁছোতে, খুব একটা সময় লাগে না। আর এই পানিহাটি ফেরিঘাট থেকে ওপরের দিকে এখন উঠবো, অর্থাৎ টিকিট কাউন্টার থেকে বাইরের দিকটা যাব। পানিহাটি ফেরিঘাট থেকে বেরিয়ে চলে এলাম। আর এই পাশে রয়েছে বাঁ দিকে অটো স্ট্যান্ড, এই অটোগুলো ডাইরেক্ট চলে যাচ্ছে সোদপুরের দিকে। আর এই পাশে রয়েছে সামনে ইস্কন মন্দির। আর আমাদের চলে যেতে হবে ডান দিকে, অর্থাৎ ফেরিঘাট থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা হেঁটে যেতে হবে। এখান থেকে আজকে আমরা যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরের ডিস্টেন্স খুবই কাছে, হেঁটে যাওয়া যায়। কিন্তু যারা বয়স্করা আসবেন, যাদের হাঁটতে সমস্যা রয়েছে, তারা এই চত্বর থেকেই টোটো ধরে নিতে পারেন, 10 টাকা করে ভাড়া নেবে আর পৌঁছে দেবে একদম মন্দিরের সামনে। এই পুরো পানিহাটির গঙ্গার তীরে এত মন্দির রয়েছে, তো পানিহাটিকে মন্দিরের শহর বললে ভুল কিছু হবে না। তো যারা সকাল সকাল আসবেন, হাতে সময় থাকবে, অবশ্যই আশেপাশে মন্দিরগুলো ঘুরে নিতে পারেন। একটা টোটো বুক করে নেবেন, কথা বলে নেবেন, এই 200-100 টাকার মধ্যে নেবে, পুরো মন্দিরগুলো ঘুরিয়ে দেবে। আমরা হাঁটতে হাঁটতে এখন ঠিক চলে এলাম এই যে মন্দিরের ঠিক সামনেটা। এই যে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আশেপাশে পরিবেশটা কত সুন্দর, গঙ্গা সংলগ্ন ঘাট রয়েছে এখানে এবং বসার জায়গা রয়েছে, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে এসে অনায়াসেই ঘন্টাখানেক সময় কাটানো যেতে পারে। আর মন্দিরের বাইরের দিকটা তোমাদের এখন দেখাচ্ছি। দেখো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। এটা হচ্ছে গঙ্গার দিকে আসার জন্য গেট। আমরা মূল গেট থেকে প্রবেশ করব, তাহলে ভালো মতো বোঝা যাবে। বন্ধুরা, আমি তো এলাম কোন্নগর থেকে। যারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে ডাইরেক্ট আগরপাড়া বা সোদপুরগামী যে কোনো ট্রেনে উঠবেন, নামবেন সোদপুর স্টেশনে বা আগরপাড়া স্টেশনে। আগরপাড়াতে নামলেই বেশি ভালো হয়, আগরপাড়া স্টেশনে নামবেন। আগরপাড়া থেকে বেরিয়ে, স্টেশন থেকে বেরিয়ে আপনারা অটো পেয়ে যাবেন, অটো ধরে চলে আসবেন ডাইরেক্ট এই মন্দিরের সামনে। আমি এখন চলে এসেছি মন্দিরের এন্ট্রেন্সের ঠিক সামনেটা। যেহেতু আমি কোন্নগর থেকে এসেছিলাম তাই পেছন দিক থেকে এলাম। এইটা হচ্ছে মন্দিরের মূল এন্ট্রেন্স। চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই যে মন্দিরের মূল যে প্রবেশদ্বার, সেটা দিয়ে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছি পাশে অনেকটা জায়গা রয়েছে, এখানে একটা খেলার মাঠ রয়েছে এবং এই জায়গাটায় একটি ধ্বংসাবশেষ রয়েছে। সম্ভবত সেই সময়কার এটা কোনো বৈঠকখানা ছিল বা রাজবাড়ির কোনো একটা অংশ ছিল, যেহেতু রানী রাসমণির আমলেই তৈরি এই মন্দির। এই যে দেখো বেশ সুন্দর লাগছে, সেই গঠনশৈলী দেখে ভালো লাগছে, কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছি একটি বাগান চত্বর রয়েছে, অনেক গাছগাছালি দিয়ে ভরা। আর এটা হচ্ছে মূল মন্দিরের এন্ট্রেন্স। এই যে এখান থেকে মূল মন্দিরে আমরা প্রবেশ করতে পারবো। মন্দিরটি বেশ বড়, এই যে দেখুন। আর মন্দিরের এখানে নামও লেখা রয়েছে, এই যে গিরিবালা দাসীর শ্রী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জ 1318। আর এটা হচ্ছে প্রবেশ করার গেট। বেরোনো বা ঢোকার পর দয়া করে ছোটো গেটের গ্রিলটি বন্ধ রাখিবেন। এই যে এটা দিয়ে যদি আমরা প্রবেশ করি, ঢোকার পর আমাদের গ্রিলটা আবার দিয়ে দিতে হবে। এই যে প্রবেশ করলাম আমরা, গ্রিলটা দিয়ে দিলাম। আর ঢোকা মাত্রই এখানে দেখতে পাবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দুটি এখানে চিত্র রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। এই যে এদিকটা হচ্ছে অফিস ঘর। অফিস ঘর বর্তমানে বন্ধ রয়েছে। এই যে দেখিয়ে দিই আপনাদের, কোনো রকম যদি যোগাযোগ করতে হয় বা কোনো রকম যদি তথ্য নিতে হয়, যখন আপনারা এই মন্দিরে আসবেন এই অফিস ঘরে যোগাযোগ করতে পারেন। আর এই জায়গাটায় এই মূল যে মন্দির, সেই মন্দিরের কিছু বিবরণী দেওয়া রয়েছে, মানে বলতে পারো পুরোপুরি মন্দিরের ইতিহাসটি এখানে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে মূল মন্দির চত্বর। এত সুন্দর চোখ ধাঁধানো কাজ, সত্যি দেখলে মুগ্ধ হতে হয়। সে তো শুভ্র, এই মন্দিরে এলে সত্যি আপনারা মুগ্ধ হবেন।
আর মন্দিরের সামনেটা দেখো কত সুন্দর করে এখানে আলপনা করা রয়েছে। আর মন্দিরের সামনেই রয়েছে গর্ভগৃহ, গর্ভগৃহের সামনেই রয়েছে একটি বিশাল বড় নাট মন্দির, একাধিক খিলান বিশিষ্ট এই নাট মন্দির। 9টি চূড়া বিশিষ্ট, অর্থাৎ এটি নবরত্ন মন্দির। অপরূপ সুন্দর লাগছে। এই মন্দিরের কালারটাও কিন্তু সাদা কালারের রয়েছে। এবং এই মন্দিরের প্রবেশের পথে দেখতে পাবে দুটি এরকম নারী মূর্তি রয়েছে, যারা হাতে এরকম খুব সুন্দরভাবে বাতি ধরে রয়েছে। রাত্রিবেলা যখন জ্বলে অপরূপ সুন্দর লাগে, এক নৈসর্গিক দৃশ্য। আর মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজ করছেন রাধা মাধবের মূর্তি। মূল গর্ভগৃহের বিগ্রহ আপনাদের দর্শন করাই। এখানে বেদির মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে রাধা মাধবের মূর্তি। এখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে। তাছাড়াও এখানে অনেক ছোট ছোট দেবদেবীর মূর্তি রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে। তাছাড়া কৃষ্ণর ফটো ফ্রেম রয়েছে। এবং ওই পাশে দেখতে পাচ্ছি একটি সিদ্ধিবিনায়ক দাতার মূর্তি রয়েছে। এবং তার ঠিক নিচে রয়েছে একটি সোনালী কালারের মাতা রানী রাসমণির মূর্তি। অপরূপ সুন্দর, দেখে মুগ্ধ হতে হয়। আর সম্ভবত এখানে ঠাকুরমশাই পুজো করছেন। আর এখানে ছোট ছোট বেদিতে রয়েছে নারায়ণ শিলা। জয় রাধা মাধবের জয়, জয় শ্রীকৃষ্ণ। আর এখানে মিউজিকের জন্য ব্যবস্থা রয়েছে, সাউন্ডের জন্য। কোনো রকম যখন এখানে অনুষ্ঠান হয় কিংবা যখন নাম গান হয়, সেই সময় মাইকের মাধ্যমে সেই নামগানগুলো করা হয় এবং পুরো যে মন্দির চত্বরটা সেই নামগানটা ছড়িয়ে যায়, মানে সাউন্ড সিস্টেমের মাধ্যমে। বেশ ভালো বন্দোবস্ত রয়েছে দেখতে পাচ্ছি। আর মন্দিরটা দেখো অপরূপ সুন্দর, খুব সুন্দরভাবে কাজ এখানে দেখতে পাচ্ছি। যেহেতু সেই সময়কার মন্দির, অপরূপ সুন্দর কাজ। আর মন্দিরের পাশে অনেকটা জায়গা রয়েছে এই বেদিতে। প্রত্যেকটি মন্দিরে গেলে আমি তোমাদের মন্দির প্রদক্ষিণ করে দেখাই, তো এই মন্দিরটাও তোমাদের একবার প্রদক্ষিণ করে দেখাই। এই যে বেশ সুন্দর, মন্দিরের চারপাশে অনেকটা জায়গা রয়েছে। তোমরা বা আপনারা এখানে অনায়াসে প্রদক্ষিণ করতে পারবেন মন্দিরটি। এই যে, আর মন্দির প্রদক্ষিণ করার সময় আশেপাশের পরিবেশটাও আপনাদের বেশ ভালো লাগবে। এই পুরো মন্দির চত্বরটা দেখুন কত সুন্দর পরিপাটি করে সাজানো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই পাশে দেখতে পাচ্ছি একটি আম গাছ রয়েছে এবং তার সাথে একটি বেল গাছ রয়েছে, যেখানে আম এবং বেল প্রচুর পরিমাণে ফলে রয়েছে। এই যে অসাধারণ লাগছে। রাধে রাধে, এই যে নানান জায়গায় এভাবে লেখা রয়েছে রাধে রাধে। অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। মূল মন্দির দেখলে তো মুগ্ধ হতেই হয়। এখানে তোমাদের রাধা মাধবের দর্শন করালাম। আর দেখো পুরো মন্দির চত্বরটা কতটাই না সুন্দর লাগছে। আর এই পাশটা একবার তোমাদের দেখাই। এখানে নিতাইয়ের একটি মূর্তি রয়েছে, দেখো অনেকেই সেখানে পুজো করেন। আর তার পাশেই রয়েছে একটি তুলসী মঞ্চ। ওপরে ঘটের মাধ্যমে বা হাঁড়িতে জল দিলে তুলসী মঞ্চে জল পড়ে। আচ্ছা, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। পুরো মন্দির চত্বরে অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলো তো তোমাদের দেখাবোই। একবার তোমাদের নাট মন্দিরটা দেখিয়ে দিই। এই যে এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে মন্দিরের নাট মন্দির। অপরূপ সুন্দর, একাধিক খিলান বিশিষ্ট এবং খুব সুন্দরভাবে কার্যখচিত এই নাট মন্দির। এবং তলাটা খুব সুন্দরভাবে পাথর দিয়ে মোড়া রয়েছে, যাতে আগত ভক্তরা এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসতে পারেন, ঠাকুরের সান্নিধ্যে থাকতে পারেন। এবং আগত ভক্তদের যাতে সমস্যা না হয় সেই ক্ষেত্রে এখানে দেখো অনেকগুলো ফ্যানের ব্যবস্থা করা রয়েছে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট এবং বড় একটি ঝাড়বাতি রয়েছে। সন্ধ্যেবেলা যখন এই লাইটগুলো জ্বলে ওঠে তখন কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগে। আর বেশ বড় রয়েছে নাট মন্দির, একসাথে একাধিক ভক্তরা এখানে এসে বসতে পারেন এবং ঠাকুরের নাম করতে পারেন। দেখো কতটাই না সুন্দর, সত্যি প্রশংসনীয়। আর এই নাট মন্দিরের সামনেই রয়েছে একটি ঘণ্টা,
যখন তোমরা নাট মন্দির থেকে সোজাভাবে প্রবেশ করবে তখন মন্দিরে ঢোকার আগে এই ঘন্টাটি বাজাতে পারবে। এই যে জয় রাধা মাধব। মূল মন্দির এবং নাট মন্দির তোমাদের দর্শন করালাম, আর এই মন্দির চত্বরে রয়েছে একাধিক ছোট ছোট মন্দির, সেই মন্দিরগুলো তোমাদের এখন একে একে দর্শন করাই। এই যে মূল মন্দিরটি পাশে রাখলেই সামনে দেখতে পাবে এখানে একাধিক শিব মন্দির রয়েছে, অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। দক্ষিণেশ্বরের মন্দিরে গেলে যেমন আমরা সেখানে শিব মন্দির দেখতে পাই, এইখানেও রয়েছে অনেকগুলো শিব মন্দির। সম্ভবত ওই পাশে 3টে এবং এই পাশে 3টে শিব মন্দির রয়েছে। চলো একে একে দর্শন করি। দেখো পুরো মন্দির চত্বরটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে 1 নম্বর থেকে তোমাদের দেখাই, এটা হচ্ছে 1 নম্বর মন্দির, এখানে নাম্বারিংও দেওয়া রয়েছে। আর পুরো মন্দিরটা এরকম 8চালা বিশিষ্ট মন্দির। শিব মন্দির সাধারণত এরকম 8চালাই আমরা দেখতে পাই, আর মন্দিরের গায়ে এরকম রাধাকৃষ্ণের মূর্তি খোদাই করা রয়েছে। এই যে এখানে শিবলিঙ্গ রয়েছে, কষ্টি পাথরের শিবলিঙ্গ। আর 1 নম্বর হচ্ছে রামেশ্বর। আর এই মন্দিরগুলো পাশেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে, তোমরা চাইলে এই মন্দিরগুলোও প্রদক্ষিণ করতে পারো। আর 2 নম্বরে রয়েছে রাজেশ্বর। এই মন্দিরটা তোমাদের দেখাই। এই মন্দিরে কিন্তু শিবলিঙ্গ এবং নন্দীর মূর্তি এখানে আঁকা রয়েছে, বেশ সুন্দর লাগছে। এখানেও তোমরা একই রকম কষ্টি পাথরের শিবলিঙ্গ দেখতে পাবে। আর দেখো এই মন্দিরটাও বেশ সুন্দর লাগছে। এই মন্দিরে গায়ে দেখতে পাচ্ছি সম্ভবত মা লক্ষ্মী এখানে রয়েছেন, সম্ভবত আমার ঠিক জানা নেই। আর পদ্মের ওপরেই উনি রয়েছেন, সম্ভবত মা লক্ষ্মী। আর এই মন্দিরের নামটা বলে দিই, এটা হচ্ছে গোপেশ্বর মন্দির। এই যে এখানেও কষ্টি পাথরের শিবলিঙ্গ রয়েছে, তার পাশাপাশি ওই পাশেও অনেকগুলো মন্দির রয়েছে, একে একে তোমাদের দর্শন করাচ্ছি। নাট মন্দিরের সম্মুখে এই 3টি শিব মন্দির তোমাদের দর্শন করিয়েছি। আর এই জায়গাটা দেখাই, এটা হচ্ছে গঙ্গার দিকে যাওয়ার প্রবেশ পথ। এই জায়গাটাও বেশ সুন্দর করে তৈরি করা, সেটা তোমাদের পরে দেখাচ্ছি আমি। আর এই পাশে কয়েকটা শিব মন্দির রয়েছে, অর্থাৎ 3টে শিব মন্দির রয়েছে, এগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। আর যে জায়গাটার কথা বলছিলাম, যখন আমরা মন্দির প্রদক্ষিণ করছিলাম, এই জায়গাটি ব্যাপারে তোমাদের বলছিলাম, দেখো কত সুন্দর এখানে বেল গাছ, আম গাছ এবং নানান ধরনের গাছ রয়েছে, যেমন এই পাশে কাঁঠাল গাছ রয়েছে। আর কত সুন্দর এখানে ফল ফুলে রয়েছে, দেখতেও বেশ ভালো লাগে। মন্দির চত্বরে গাছগাছালি থাকলে সত্যিকারে মন্দির চত্বরে অ্যাম্বিয়েন্স বলো কিংবা এখানকার যে সৌন্দর্য সেটা আরও বৃদ্ধি পায়। যাই হোক, এখানে আরও যে 3টে মন্দির রয়েছে সেগুলো একে একে তোমাদের দর্শন করিয়ে দিই। এই যে আমরা এখন মন্দিরে উঠছি, এই পাশেও খুব সুন্দর করে সিঁড়ি করা রয়েছে এবং চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে 4 নম্বর মন্দিরটা তোমাদের দেখাই, এখানে সম্ভবত ভক্তরা এসে ধূপ মোমবাতি জ্বালান, তার জন্যই এই জায়গাটি তৈরি করা। এই যে এখানেও আমরা কষ্টি পাথরের শিবলিঙ্গ দেখতে পাচ্ছি এবং মন্দিরের গায়ে দেখতে পাচ্ছি এখানে শ্রী বিষ্ণু বসে রয়েছেন এবং তার পা টিপে দিচ্ছেন মা লক্ষ্মী, এবং ওপরে রয়েছে ব্রহ্মার একটি মূর্তি। এই যে 4 নম্বর হচ্ছে তারকেশ্বর, এবং এটি হচ্ছে 5 নম্বর মন্দির, যেটা হচ্ছে ভুবনেশ্বর। আর এই মন্দিরের গঠনশৈলী বলে দিই, এটাও কিন্তু 8চালা বিশিষ্ট মন্দির। আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছি এখানে শ্রীকৃষ্ণের যে রাসলীলা সেটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মন্দিরেও আমরা আগের মন্দিরের মতোই এখানে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, যেটি কিন্তু কষ্টি পাথরে তৈরি। আর সর্বশেষে অর্থাৎ 6ষ্ঠতম বা 6 নম্বর মন্দির যেটা, সেটা হচ্ছে এই মন্দিরটি। এই যে 6 নম্বর হচ্ছে গিরিশ্বর। এই মন্দির আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণ যে কালিয়ানাগেরকে দমন করেছিলেন সেই জিনিসটি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ কালিয়ানাগের ওপর দাঁড়িয়ে রয়েছেন এবং তার আশেপাশে আরও কালিয়ানাগের যে মাথাগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মন্দিরেও আমরা আগের মন্দিরের মতোই কষ্টি পাথরে একটি শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। আর এই মূল মন্দির থেকে নেমে এলেই সামনে তোমরা দেখতে পাবে এখানে একটি ডালিম গাছ রয়েছে। দেখো কত ডালিম ফুলে রয়েছে। শুধুমাত্র মন্দিরে এলেই এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায়। দেখো কত সুন্দর গাছ ভর্তি ডালিম, দেখেও বেশ ভালো লাগে। আর তার সাথে সাথে এইখানে ছোট্ট একটি পেঁপে গাছ রয়েছে, দেখো কত সুন্দর পেঁপে ফুলে রয়েছে। মানে যারা এই মন্দিরে রয়েছে সত্যিকারে খুব সুন্দরভাবে পরিচর্যা করেন বলেই আজকে এত সুন্দরভাবে এই গাছগুলো রয়েছে। এই যে ডালিম গাছে একাধিক ডালিম রয়েছে, আর এখানে পেঁপে গাছে অনেক পেঁপে ফুলে রয়েছে। আর এই পাশে রয়েছে রন্ধনশালা বা ভোগ
যে প্রস্তুত করা হয় সেই কক্ষটি, এখানে সম্ভবত ওই ভোগ প্রস্তুত করা হয়। যাই হোক, আর ভেতরের দিকে ঢুকলাম না। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। যারা এই মন্দিরে আসবেন, মন্দির দর্শন করবেন এবং যদি মনে করেন এখানে এসে প্রসাদ গ্রহণ করবেন, তার জন্য কিন্তু এখানে বেশ ভালো সুবন্দোবস্ত রয়েছে। আর এই মন্দির চত্বরে দেখতে পাবে এই যে চারদিকে এরকম খুব সুন্দর মতো একটা বাউন্ডারি রয়েছে, যেখানে একাধিক কিন্তু কক্ষ রয়েছে বা ঘর ছিল সেই সময়। এখন এগুলো বর্তমানে বন্ধ রয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে দেখতে পাচ্ছি বেশ জরাজীর্ণ হয়ে রয়েছে এবং সবই বর্তমানে বন্ধ। তো এইগুলো একটা সময় সেই সময় ব্যবহৃত হতো নানান কাজে, তো এখন বর্তমানে এগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই যে পরপর একাধিক এখানে কক্ষ রয়েছে। আর বন্ধুরা, প্রত্যেকটা মন্দিরে গেলে আপনাদের সেখানকার পানীয় জল কিংবা বাথরুমের যে বন্দোবস্ত সেটা দেখাই। এই মন্দিরটাও ব্যতিক্রম থাকবে না, এখানেও খুব সুন্দর বাথরুমের ব্যবস্থা রয়েছে বা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। যারা আসবেন এই মন্দিরে তারা এই যে বাথরুম, এদিকে এই বাথরুমটি ব্যবহার করতে পারেন। আর এই পাশে রয়েছে একটি বেসিন, হাত মুখ ধোয়ার জন্য বেশ ভালো বন্দোবস্ত রয়েছে দেখতে পাচ্ছি। বন্ধুরা, পুরো মন্দিরটা তোমাদের বেশ ভালো মতো ঘুরিয়ে দেখিয়েছি। এখন এই নাট মন্দিরে বসে রয়েছি। এত সুন্দর এই নাট মন্দির এবং এখানকার পরিবেশ এতটা সুন্দর, বেশ ভালো হাওয়া আসছে, যেহেতু সামনেই রয়েছে গঙ্গা, এখানে বসতে বেশ ভালো লাগছে। তো মন্দির তোমাদের দর্শন করিয়েছি। এবার এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে কিছু তোমাদের বলি। এই সুন্দর শ্বেতবর্ণের পঞ্চচূড়া বিশিষ্ট দক্ষিণমুখী মন্দিরটি গোপাল কৃষ্ণ দাসের স্ত্রী গিরিবালা দেবী 1318 বঙ্গাব্দে 18ই জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজির 1911 সালের জুন মাসে নির্মাণ শুরু করেছিলেন। আর এই গিরিবালা দাসী ছিলেন রানী রাসমণির নাত বউ। আমার এই ভিডিওটি দেখার পর যারা ভাবছেন এই মন্দিরে একবার হলেও আসবেন এবং এখানে এসে সুস্বাদু ভোগ প্রসাদ গ্রহণ করবেন, তো তাদের জন্য বলে রাখি, তো এখানে যে নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সেটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে একটি নাম্বার আসছে, সেই নাম্বারে আসার আগের দিন ফোন করে দিতে পারেন। আর যদি ফোন করতে ভুলে যান কিংবা যদি না ফোন করতে পারেন, একদম সকাল সকাল যদি আসেন, এসে বললেও ব্যবস্থা হয়ে যেতে পারে। কিন্তু আমি বলবো আসার আগের দিন এই যে স্ক্রিনে নাম্বারটি আসছে কিংবা ডিসক্রিপশানে যে নাম্বারটি রয়েছে, আসার আগে একবার অন্তত কল করে দিলে ঠিক আপনারা কজন আসছেন যদি জানিয়ে দিতে পারেন তাহলে বেশ ভালো হয়। আপনি কোথা থেকে আসছেন? আমি কাছড়াপাড়া থেকে এসেছি। কাছাপাড়া থেকে এসেছেন। এই শুধু কি মন্দির দর্শন করার জন্য? হ্যাঁ, মন্দির দর্শনেই বেরিয়েছি। আচ্ছা, এই প্রথমবার আপনার নাকি? কিসে? এই মন্দির দর্শন? না না, এর আগেও এসেছি। আগেও এসেছেন? কেমন লাগে এই মন্দির? আর ভক্তি মানে আপসে টেনে নিয়ে আসবে। আর এমনিতে আমি অল্প বয়স থেকে আমি একটু এইসব ব্যাপারে একটু ভাবনার চিন্তার মধ্যে থাকি, আধ্যাত্মিকতা রয়েছে একটু আছে, একটু মানে অনুভব করি আর কি। আচ্ছা আচ্ছা, ভালো লাগে। সবচেয়ে বড় কথা কি, মনে শান্তি আসে। একদম 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 বিজ্ঞানসম্মত। হ্যাঁ, সত্যি মেডিটেশনের কাজ করে, ঠিক। হ্যাঁ, ওষুধের কাজ করে, চিন্তা শক্তি বাড়ায়, ধৈর্য শক্তি বাড়ায়, নিজের যে আত্মবিশ্বাসটা চলে আসে, মানে বিশেষভাবে কাজ করে, যেটা ওষুধে কাজ হয় না। সেটাই আমি বিশেষভাবে উপলব্ধি করেছি এবং পাঁচজনকে সেই এই উপদেশটা, মানে উপদেশ বলে ভুল হবে, একটু জানানোর চেষ্টা করে, যাতে আমার এই যে দর্শন, এই যে আধ্যাত্মিকতার যে বৈশিষ্ট্যটা, অনুভবতা, যাতে তারা একটু স্পর্শ করতে পারে এবং অনুভব করতে পারে এবং তারা দর্শন করে তার নিজের জীবন ধন্য হতে পারে। অবশ্যই এই চিন্তা ভাবনা নিয়ে আমি বেরোই। ধন্যবাদ, ভালো বলেছেন। দেখো, ভালো লাগলো আপনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মন্দিরে কী করে আসবেন সেটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি। আর বলে রাখি, এই মন্দির কতক্ষণ খোলা থাকে। সকালবেলা 6টার সময় মন্দিরটি খুলে যায়, অর্থাৎ ভোরবেলা 6টার সময় খোলে এবং দুপুর 1টা অবধি খোলা থাকে এবং বিকেলের দিকে 4টের সময় খোলে এবং রাত 8টা অবধি খোলা থাকে। দর্শক বন্ধুরা, আপনারা তো এই মন্দির দর্শন করবেন, সাথে সাথে উপরি পাওনা হিসেবে এই রাজবাড়িটিও চারপাশ থেকে ঘুরে দেখতে পারেন। এক নজরে দেখলে মনে হবে একটুখানি রাজবাড়ি, কিন্তু মোটে তাই নয়, অনেকটা বেশ সুবিস্তৃত এলাকা নিয়ে রয়েছে। আর এখন পুরোপুরি ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছ, পুরোপুরি ভগ্নপ্রায়, চারিদিক থেকে ভেঙে যাচ্ছে এই যে। আর নানান জায়গায় এরকম নোটিশ দেওয়া রয়েছে, বিপজ্জনক স্থান, সাবধান। আগেকার যে গঠনশৈলী সেটা এখনও পরিলক্ষিত হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে এই যে চুনসুরকির দেয়াল, চুনসুরকি খসে গেছে আর ইটের যে পাঁজর সেগুলো বেরিয়ে গেছে। আর দেখে বোঝা যাচ্ছে ভেতরে অনেকগুলো কক্ষ ছিল সেই সময়। আর কড়িবর্গার ছাদগুলো ওপর থেকে খসে খসে পড়ছে, তাই ভেতরে যেতে পারছি না। বাইরের দিক থেকে তোমাদের দেখাচ্ছি। এই যে বেশ অনেকটা জায়গা জুড়ে ছিল সেই রাজবাড়ি। এই রাজবাড়িতেই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা দাসী গিরিবালা দেবী থাকতেন। তো সেই সময়কার যে জৌলুস, সেই জৌলুস এখন আর নেই। সময়ের বিবর্তনে বা সময়ের পরিবর্তনে এখন এই অবস্থায় রয়েছে, পুরোপুরি জরাজীর্ণ অবস্থা। জানি না ঠিক আর ক বছর এইভাবে দাঁড়িয়ে থাকবে। হয়তো কিছু বছর পর এটি পুরোপুরি
ধ্বংসপ্রায় হয়ে যাবে তখন হয়তো আর কারোর চোখে পড়বে না। যাই হোক, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এক ঝলক এই রাজবাড়ি দর্শন করিয়ে দিলাম। বন্ধুরা, দুপুরবেলা 12টার সময় মন্দিরের ভোগ আরতি সম্পূর্ণ হলো। ঠাকুরমশাই ভোগ আরতি করে পুজো দিয়ে সেই প্রসাদ নিয়ে গেছেন এবং নিত্য যে ভোগ প্রসাদ, সেই প্রসাদের সাথে এই যে আজকে যে আরতি হলো, সেই আরতির যে প্রসাদ সেটা মিশিয়ে দেওয়া হয় এবং সেটি সবাই যারা আগত ভক্তরা তারাই পান। তো আমরা এখন ভোগ প্রসাদ গ্রহণ করতে বসবো, যেহেতু দুপুরবেলা 1টা বাজতে যায়, 1টা থেকে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। বন্ধুরা, বসে গেছি এখন প্রসাদ গ্রহণ করতে। আর প্রসাদে প্রথমেই থাকে অন্ন, আতপ চালের অন্ন, খুব সুন্দর সুগন্ধিযুক্ত, এই যে দিয়ে গেছেন। তো এখানে অন্নর সাথে থাকছে এক ধরনের ডাল, এটা সম্ভবত বিউলির ডাল, তার সাথে কোনো রকম শাক রয়েছে আর একটা পাঁচমিশালি তরকারি রয়েছে, অনেক ধরনের সবজি রয়েছে এখানে, তার সাথে ঝিরিঝিরি আলু ভাজা। বেশ ভালো আয়োজন রয়েছে এখানে প্রসাদে। এবার প্রসাদ গ্রহণ করি। প্রসাদে তো আলাদা কোনো রিভিউ হয় না। অত্যন্ত সুস্বাদু আর গাওয়া ঘির জন্য এত সুন্দর লাগছে প্রসাদটি, মানে কী বলবো, আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা যখন আসবে তোমাদেরও বেশ ভালো লাগবে। এঁচোড়ের তরকারি এখন দিয়ে গেলেন, এঁচোড়ের তরকারি। তো এটা সিজন অনুযায়ী আজকে আমরা এঁচোড়ের তরকারি পেয়েছি গরমকালে। হ্যাঁ, যদি শীতকালে আসেন সেক্ষেত্রে অন্য কোনো তরকারিও থাকতে পারে। এখানে চাটনি, আমের চাটনি, আর তার সাথে পরমান্ন। তো বন্ধুরা, মন্দির থেকে সুস্বাদু প্রসাদ গ্রহণ করে এখন বেরিয়ে পড়লাম। আর আজকে ভিডিওটা এখানে শেষ করব। তো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম কি করে তোমরা কলকাতার খুবই কাছে গঙ্গার পাশে এত সুন্দর একটি পরিবেশের মধ্যে এই মন্দির তোমরা দর্শন করে যাবে। আর এখানে এলে তোমরা সুস্বাদু প্রসাদ কী করে গ্রহণ করতে পারো, মন্দির কতক্ষণ খোলা থাকে, মন্দির কখন বন্ধ হয়, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন দিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওতে। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।